শ্রোতা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ অ্যান্ড কমিউনিকেশন BNRC বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গবেষণা এবং যোগাযোগ প্রতিষ্ঠান। আমরা BNRC পক্ষ থেকে বাংলাদেশের চলমান বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারকদের বক্তব্য, দলের বক্তব্য আপনাদের সামনে বিভিন্ন সময় হাজির করে থাকি প্রাসঙ্গিক সংলাপের মাধ্যমে। এই অনুষ্ঠানে আমরা ধারাবাহিকভাবে কয়েকটি পর্ব করছি। ইতিহাস বিকৃতির অপতৎপরতা রুখতে হবে এই শিরোনামে আজকে আমাদের মাঝে এই বিষয়ে কথা বলতে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত স্ট্যান্ডিং কমিটির অন্যতম সদস্য, বাংলাদেশের একজন প্রথিতযশা রাজনীতিবিদ, বাংলাদেশের সাবেক উপরাষ্ট্রপতি, সাবেক মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাকালীন নেতা, বিখ্যাত আইনজীবী জনাব ব্যারিস্টার মওদুদ আহমেদ। আমরা তার কাছ থেকে শুনবো এই মুহূর্তে ইতিহাস বিকৃতির যে অপতৎপরতা চলছে তার বিপরীতে বাংলাদেশের ইতিহাসে এই বিষয়গুলি সম্পর্কে কি কি তথ্য আজকের এই সম্মানিত দর্শক শ্রোতার কাছে তিনি উপস্থাপন করেন। বিশেষ করে স্বাধীনতা যুদ্ধের ঘোষক শহীদ জিয়াউর রহমান এই বিষয়টি একটি মীমাংসিত বিষয়, কিন্তু একটি মহল এটিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, বিকৃত করার চেষ্টা করছে। ইতিহাসের বিভিন্ন বইয়ে, বিভিন্ন পুস্তকে এবং বিভিন্ন প্রত্যক্ষ সাক্ষী এবং রণাঙ্গনের যুদ্ধরা, এমনকি প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী মরহুম তাজউদ্দিন আহমেদের বক্তৃতাতেও এই বিষয়গুলি সম্পর্কে যে তথ্য আছে তা ওনার মুখ থেকে শুনবো। আমরা ব্যারিস্টার মওদুদ আহমেদ সাহেবের মুখ থেকে শুনবো 1975-এর 15ই আগস্ট কিভাবে খন্দকার মোশতাকের নেতৃত্বে আওয়ামী লীগের একটি বৃহৎ অংশ এই রক্তাক্ত পরিবেশকে পাশ কাটিয়ে সরকার গঠন করলো, ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করলো এবং শেষ পর্যন্ত এই সরকার পার্লামেন্টকে বাতিল করে সেই সময়কার সরকার পরিচালনা করেছে। এবং ওই হত্যাকাণ্ডের সমস্ত সুবিধাভোগী ছিল কিন্তু খন্দকার মোশতাক আহমেদের কম, যার তথ্য আমরা শুনবো তার কাছ থেকে ইতিহাসের বিভিন্ন সূত্র থেকে, উৎস থেকে। আমরা তার কাছে শুনবো 1975-এর 3রা নভেম্বর থেকে 7ই নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তৎকালীন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের একটি পাল্টা অভ্যুত্থানে তাকে বন্দী করে রাখা হয়েছিল। এই সময়তেই নির্মমভাবে হত্যা করা হয়েছে জেলখানায় তৎকালীন আওয়ামী লীগ এবং বাকশাল সরকারের 4 জন গুরুত্বপূর্ণ নেতাকে। এবং ওই সময় হত্যাকারীরা দেশের বাইরে পাড়ি জমিয়েছিলেন। আমরা শুনবো 21শে আগস্ট 2004-এ যে নির্মম ঘটনা ঘটেছে, দুর্ঘটনা ঘটেছে, সেখানকার প্রকৃত অপরাধীদেরকে চিহ্নিত করা এবং তাদেরকে বিচার প্রক্রিয়ার আওতায় আনার সমস্ত কিছুকে বাদ দিয়ে কেবলমাত্র শহীদ জিয়ার ভাবমূর্তি, বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা এবং জনাব তারেক রহমানের উত্তরাধিকারিত্বকেই বর্তমান ক্ষমতাসীন মহল তাদের নিশানায় পরিণত করেছে। ফলে ন্যায় বিচার, আইনের শাসন বঞ্চিত হচ্ছে ইতিহাস বিকৃতির এই অপতৎপরতার ধারায়। এ বিষয়ে বাংলাদেশের রাজনীতি বিশ্লেষক, রাজনীতিবিদ জনাব ব্যারিস্টার মওদুদ আহমেদ এখন আপনাদের সামনে ধারাবাহিকভাবে আলোচনা করবেন। জনাব ব্যারিস্টার মওদুদ আহমেদ, আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আমি এই যে 2009 থেকে 2020 সাল বা 19 সাল পর্যন্ত এই যুগটাকে, মানে এই শাসনকালকে, আওয়ামী লীগের এই শাসনকালকে নানাভাবে মূল্যায়ন করা যায় এবং এটার অন্যতম একটা নেতিবাচক একটা দিক হলো যে এই যুগটাকে আমাদেরকে মানে আমরা মিথ্যাচারের যুগ বলে আখ্যায়িত করতে পারি। মানে ইতিহাসকে বিকৃতি করা এবং ইতিহাসের সত্যিকারের ঘটনাকে লুকায়িত রাখা এবং সেখানে নতুন ধরনের ব্যাখ্যা দান করা এবং যাকে বলে
এ কালচার অফ লাইস, মানে মিথ্যাচারের সংস্কৃতি, এটা আমরা দেখে এসেছি এবং এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত দুঃখজনক। কারণ এই যে আমাদের কোটি কোটি শিশুরা, কিশোররা, যুবকরা যারা আজকে এই গত 10 বছর যাবৎ এই ম্যাসিভ প্রোপাগান্ডা, এই সরকারের মানে গণমাধ্যম এবং মাধ্যমগুলোর মাধ্যমে তারা যে অব্যাহতভাবে এই প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছেন, সেটার কিছু দৃষ্টান্ত আমি এখানে উপস্থাপন করব। মিথ্যাচারের রাজনীতি দিয়ে কোনোদিন সত্যকে ঢাকা যায় না। যেমন আমরা বলতে পারি, স্বাধীনতার ঘোষণা নিয়ে আলোচনা করতে পারি। এই তাদেরই দলীয় ভুক্ত, তাদেরই দলীয় মানুষজনই যেসব বক্তব্য রেখেছেন যে বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা কে করেছিলেন। আজকে যে এই কথা ঐতিহাসিকভাবে সত্য প্রমাণিত হয়েছে যে 1971 সালে শহীদ জিয়াউর রহমান, তখন মেজর জিয়া ছিলেন, মেজর জিয়া কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই ব্যাপারে আমি কিছু তথ্য এবং ঐতিহাসিক দলিল উত্থাপন করতে চাই। একটি হলো, এটা আমার নিজেরই বই, বাংলাদেশ স্বায়ত্ত শাসন থেকে স্বাধীনতা। এই বইটা ইংরেজিতে ছাপানো 1976 সালে, বাংলায় বেরোয় 1992 সালে। 76 সালে যখন এই বইটা প্রথম ইংরেজিতে বেরোয়, তখন এর কোনো প্রতিবাদ আমরা দেখি নাই। আমি আমার বইয়ের 221 পাতায় আমি এই পুরো বিষয়টি উল্লেখ করেছিলাম যে 27শে মার্চ মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দেন এবং মুজিব আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দেননি ও ঘোষণাপত্রে স্বাক্ষর করেননি। উপরন্তু 25শে মার্চ শেখ মুজিবুর রহমান স্বাধীনতার জন্য ডাক না দিয়ে তার পরিবর্তে 27শে মার্চে প্রদেশব্যাপী একটি হরতাল আহ্বান করেছিলেন। আমার এই কথাগুলো যথার্থতা আমরা পরবর্তী পর্যায়ে পাই। 76 সালে এটার কোনো প্রতিবাদ হয় নাই। আওয়ামী লীগের কোনো নেতা বা কর্মী বা কোনো বুদ্ধিজীবী আমার এই বক্তব্যের প্রতিবাদ করে নাই। আমি সেখানে বলেছিলাম যে তিনি 27শে মার্চে বিকেল বেলার দিকে, সন্ধ্যার ঠিক আগে তিনি এই ঘোষণা দিয়েছিলেন এবং 30শে জুন তিনি শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে আবার সেই ঘোষণাটাই দিয়েছিলেন। এখন আমরা যাই, এই মাইদুল হাসান বাংলাদেশের একজন বিশিষ্ট বুদ্ধিজীবী এবং আওয়ামী লীগের সঙ্গে গভীর সম্পর্ক তার ছিল এবং মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। তার বই হলো মূলধারা 71। এই বইয়ে এটা 1986 সালে ছাপানো হয়। এই বইয়ে তিনি বলছেন, এই 5 পৃষ্ঠায় 27শে মার্চ সন্ধ্যায় 8 ইবির বিদ্রোহী নেতা মেজর জিয়াউর রহমান বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করে। এটা তার বই, মাইদুল হাসানের বই। এটা তো নিরপেক্ষ না, মানে নিরপেক্ষ তো বটেই, তার আওয়ামী লীগের পন্থী একজন মানুষ এটা অকপটে স্বীকার করছেন যে সেই দিন মেজর জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন।
এরপরে আসেন আপনি এই আরেকটি বই আছে যেটা ছাপানো হয়েছে 2009 সালে। এটা হলো মুক্তিযুদ্ধের পূর্বাপর কথোপকথন। এই বইটা 2009 সালে প্রকাশিত হয়। এই বইয়ের সম্পাদনা করেছেন A.K. খন্দকার, যিনি আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন, মন্ত্রী ছিলেন, মাইদুল হাসান যার কথা একটু আগে বললাম, আর S.R. মির্জা। তারা দীর্ঘ আলোচনা করেছেন তাদের এই কথোপকথনে। কিন্তু যেখানে এটা পড়তে গেলে অনেক সময় লাগবে, শুধু যেটুকু প্রয়োজন সেটাই বলব। সেটা হলো, এটা হলো পৃষ্ঠা 27 পাতায় দেখবেন তিনি বলছেন, মেজর জিয়া কালুরঘাট বেতার কেন্দ্রে এসে প্রথমে যে তিনি না কালুরঘাটে বেতার কেন্দ্রে এসে স্বাধীনতার ঘোষণা দেন। সেটি 27 মার্চ সন্ধ্যায় কিছু আগে। এভাবে 27 মার্চ সন্ধ্যায় কিছু আগে জিয়ার কণ্ঠে প্রথম ঘোষণা হয়। এটি হচ্ছে প্রকৃত সত্য ঘটনা। আবার বলি, 27 মার্চ সন্ধ্যায় কিছু আগে, সন্ধ্যার কিছু আগে জিয়ার কণ্ঠে প্রথম ঘোষণা হয়। এটি হচ্ছে প্রকৃত সত্য ঘটনা। এরপরে তারা আরো অনেক কিছু বলেছেন, যেটা বলতে গেলে অনেক সময় লাগবে, কারণ আমাদের তো একটা সীমিত সময়। এখনো এখান থেকে অনেক কিছু, এখানে খুব ঐতিহাসিক একটা দলিল এখানে আছে তাদের বক্তব্যের মধ্যে, এবং সেখানে তারা এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন, এবং দীর্ঘ আলোচনা রয়েছে এই স্বাধীনতার ঘোষণার ব্যাপারে। এবং সেখানে তারা একেবারে অনেক কথা বলেছেন, সেটা আরো অন্যান্য বইতেও পাওয়া যাবে। আমি সেই জন্য এটা পুনরাবৃত্তি এখানে করছি না। এরপরে আসেন আপনি এই স্বাধীনতার যুদ্ধকালীন যে সরকার আমাদের ছিল, প্রবাসী সরকার, সেই সরকারের প্রধানমন্ত্রী ছিলেন জনাব তাজউদ্দিন আহমেদ। তারই নেতৃত্বে বলতে গেলে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সময়কালে সরকার পরিচালনা করেন, এবং তারই নেতৃত্বে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। কিন্তু জনাব তাজউদ্দিন আহমেদের কন্যা শারমিন আহমেদ, তিনি একটা বই লিখেছেন, সেটা আরো মানে এই সরকারের আমলেরই লেখা বই। আগেরটাও বলেছি 2009 সাল, ওটাও এই সরকার আমলের লেখা বই, এটাও এই সরকারের আমলের লেখা। এটা এপ্রিল 2014 সালে প্রকাশিত। এটা হলো তাজউদ্দিন আহমদ, নেতা ও পিতা। এখানে দীর্ঘ আলোচনা করা হয়েছে স্বাধীনতার ঘোষণার ব্যাপারে, এবং সেখানে আমি শুধু দু একটি উদ্ধৃতি দিব, অনেক কথা এর মধ্যে লেখা আছে। এই যে দেখেন, তিনি লিখছেন, এটা হলো 59 পাতা। পূর্ব পরিকল্পনা অনুযায়ী 25 মার্চের ভয়াল কালো রাতে আব্বু গেলেন মুজিব কাকুকে নিতে। আব্বুর বিশ্বাস ছিল এই যুগ সন্ধিক্ষণে মুজিব কাকু কথা রাখবেন, মুজিব কাকু আব্বুর সাথেই যাবেন। অথচ শেষ মুহূর্তে মুজিব কাকু অনড় রয়ে গেলেন। তিনি আব্বুকে বললেন, বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকো। পরশুদিন 27 মার্চ হরতাল ডেকেছি।
মুজিব কাকুর তাৎক্ষণিক এই উক্তিতে আব্বু বিস্ময় ও বেদনায় বিমূঢ় হয়ে পড়লেন এবং তিনি বাড়িতে ফিরে এসে আমার আম্মাকে সবকিছু খুলে বললেন। যে এরপরে ওই বইতে লেখা আছে, পরের পৃষ্ঠায় ৬০ পাতায়, পূর্ব পরিকল্পনা অনুযায়ী আব্বু স্বাধীনতার ঘোষণা লিখে নিয়ে এসেছিলেন এবং টেপ রেকর্ডারে নিয়ে এসেছিলেন, মানে ৩২ নম্বর বাড়িতে। টেপে বিবৃতি দিতে বা স্বাধীনতার ঘোষণা স্বাক্ষর প্রদানে মুজিব কাকু অস্বীকৃতি জানান। বলেছিলেন, মুজিব ভাই, এটা আপনাকে বলে যেতেই হবে। তারপরে আরো অনেক কিছু আছে। এরপরে কিছু না বলে মুজিব কাকু তখন উত্তর দিয়েছিলেন, এটা আমার বিরুদ্ধে দলিল হয়ে থাকবে, এর জন্য পাকিস্তানিরা আমাকে দেশদ্রোহের জন্য বিচার করতে পারে। তার মানে তিনি সেই তখন মুজিব কাকুকে এই স্বাধীনতা ঘোষণায় রাজি করাতে না পারে, আত্মগোপন বা স্বাধীনতা ঘোষণায় রাজি করাতে না পেরে রাত ৯টার দিকে আব্বু ঘরে ফিরলেন বিক্ষুব্ধ চিত্তে। এরপর আরেকটা বই আছে যেটা আওয়ামী লীগের, তিনি একজন নেতা, তিনি একজন মন্ত্রী ছিলেন, পরিকল্পনা মন্ত্রী, এবং এটা হলো একে খন্দকার সাহেবের, যিনি এই বিমান বাহিনীর প্রধান ছিলেন এবং মুক্তিযুদ্ধকালীন ১৬ই ডিসেম্বর রেস কোর্সে পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের সময় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন। তিনি তার ঘরে বাইরে বইতে, এই বইটা ২০১৪ সালের অগস্ট মাসে প্রকাশিত হয়। এটা ওই সরকারের এই শাসনকালে, এবং সেখানে তিনি অনেক কথা লিখেছেন এই এটার উপরে। তিনি বলছেন, তিনি বলছেন ৫৩ পাতায়, স্বাধীনতার ঘোষণা নিয়ে বঙ্গবন্ধু প্রকাশ্যে কাউকে কিছু বলেননি বলেই আমি জানি। তারপরে বলছেন যে যেসব কথাবার্তা এখন বলা হয়, নানা কথাবার্তা, ওই যে ওয়্যারলেসে মেসেজ পাঠিয়েছিলেন বা কি বলে না, তিনি বলে গেছেন, এসবের ব্যাপারে উনি বলছেন এগুলোর কোনো যুক্তিসঙ্গত প্রমাণ আমি কোথাও পাইনি, আর যা প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয় তার বিশ্বাসযোগ্যতা খুঁজে পাইনি। ফাইনালি উনি যেটা বলছেন যে চিরকুটের ব্যাপারে, তারা বলেন যে তারা একটা চিরকুট পাঠিয়েছিলেন। কোন যুক্তিতে বঙ্গবন্ধু চিরকুট পাঠাবেন যেখানে প্রকাশ্যে স্বাধীনতা ঘোষণায় তার কোথাও কোনো বাধাই ছিল না? এ ধরনের একটা ঘোষণা দিতে রাতের অন্ধকারে প্রয়োজন হয় না। আমরা যতদিন যুদ্ধ করেছি ততদিন পর্যন্ত এই চিরকুট পাঠানোর কথা আমরা শুনি নাই কোনোদিন। তারপরে তিনি বলছেন যে এরপরে যেটা অনেক কিছু লিখেছেন উনি, এবং ফাইনালি যেটা উনি বলছেন, এই এটি হলো সবচেয়ে ইন্টারেস্টিং। এটা হলো ৬০ পাতায় আছে। রেডিওতে আমি মেজর জিয়ার ঘোষণা শুনেছি,
আমি এই সময় জিয়াকে চিনতাম না, তবে এই ঘোষণায় আমি স্বস্তি বোধ করলাম এবং আশ্বস্ত হলাম যে অন্তত মেজর পর্যায়ের একজন সেনাবাহিনীর কর্মকর্তা এই যুদ্ধে জড়িত হয়েছে। এই ঘোষণা সারা বাংলাদেশের মানুষ শুনেছে এবং আমার ধারণা আমার মতো অনেকে যারা যুদ্ধে অংশগ্রহণ করতে চেয়েছিলেন এই ঘোষণা শোনার পর তারা আরো উৎসাহিত হয়। অত্যাচারের শেষ হলো, তারপরে দেখেন এই সরকার গত 10-11 বছর যাবৎ অনবরত বলছেন যে এটা একটা গণতান্ত্রিক সরকার এবং এই সরকার আওয়ামী লীগই দেশকে স্বাধীন করেছে এবং এই দেশের স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা এই আওয়ামী লীগই বজায় রেখেছেন। কোনোটাই এখন সত্য নয়, প্রত্যেকটাই এই মিথ্যা এবং সত্যকে আড়াল করার জন্য এইসব কথা বলা হয়। যেমন ধরেন যে গণতন্ত্রের কথা বলে তারা, কিন্তু আজকে এই যে 1972 সালে 16ই ডিসেম্বরের নতুন সংবিধান আসলো, সংবিধানটা মোটামুটি ভালোই ছিল, মৌলিক অধিকার নিশ্চিত ছিল, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত ছিল, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত ছিল এবং একটি সংসদ হবে সংসদীয় পদ্ধতির সংসদ, এটি নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা নির্বাচন মাধ্যমে একটা সরকার পরিচালিত হবে এবং বাংলাদেশ একটি যেই স্বপ্ন নিয়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম এবং আমরা যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম যে বাংলাদেশ হবে একটি রাষ্ট্রীয় ব্যবস্থা, বাংলাদেশে হবে গণতন্ত্র এবং অর্থনৈতিক উন্নয়ন, এবং এই গণতন্ত্রের স্বপ্ন নিয়েই কিন্তু সেই আমরা আন্দোলন করেছি পাকিস্তানের আমল থেকে, সেই 52 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে একেবারে 24 বছর এই দেশের মানুষ, সকল শ্রেণীর মানুষ সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, জেল খেটেছে, আহত হয়েছে, নিহত হয়েছে এই দেশকে স্বাধীন করার জন্য। শেষ পর্যন্ত মুক্তিযুদ্ধ করে আমাদের লক্ষ লক্ষ মানুষ সেখানে প্রাণ হারিয়েছে, আমাদের নারীরা তাদের মানে তাদের সম্ভ্রম হারিয়েছে, তাদের উপরে জুলুম হয়েছে, তাদেরকে ধর্ষণ করা হয়েছে, এই ধরনের সবই আমরা জানি। কিন্তু এর যে তাকে আমরা স্বাধীনতার চেতনা, স্বাধীনতার মুক্তিযুদ্ধের চেতনা বলতে আমরা বুঝাই যে দেশে গণতন্ত্র থাকবে, দেশে একটি আইনের শাসন থাকবে, দেশে একটি বিচার বিভাগের স্বাধীনতা থাকবে, সকল মানুষের একটা অংশীদারিত্বের মাধ্যমে একটা জনপ্রতিনিধিত্বশীল একটি সরকার থাকবে। কিন্তু তারা 72 সালে সেই সংবিধান আপনার এই 1 বছরের আগেই সেপ্টেম্বর মাসে 1973 সালে দ্বিতীয় সংশোধনী বিল এনে সংবিধানকে সংশোধন করে, কারণ সেই সংবিধানে, মূল সংবিধানে বিনা বিচারে আটক করার কোনো বিধান রাখা হয় নাই, ইচ্ছা করে হয় নাই, আর সেখানে পুরো জরুরি আইন ঘোষণা করার কোনো ব্যবস্থা ছিল না। তো এই দ্বিতীয় সংশোধনীতে সেপ্টেম্বরের 73 সালে 72 সালে সংবিধান এলো, চিন্তা করে দেখেন। এই অল্প সময়ে তারা তাদের সহনশীলতা হারিয়ে ফেলে এবং তারা সেটা এই অনুচ্ছেদ 33 তারা সাথে সাথে তারা ওই দ্বিতীয় সংশোধনী পাশ হয়ে যাওয়ার পরে অনুচ্ছেদ 33-কে তারা সংশোধন করে সেখানে বলা হলো যে পার্লামেন্ট আইন করে এই নিবর্তনমূলক আইন করতে পারবে,
নিরাপত্তার কারণে। তাই হলো 1974 সালে তারা এই বিশেষ ক্ষমতা আইন, স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট, এটা তারা প্রণয়ন করলেন। এবং এই আইনের অধীনে তখনকার বিরোধী দলের প্রায় 40,000 নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। এবং এরপরে তারা এই শুধু সেখানেই তারা ক্ষান্ত হন নাই। 28শে ডিসেম্বর অর্থাৎ 16ই ডিসেম্বর থেকে 1972 থেকে 1975 সাল, 75 না 74 সাল, অর্থাৎ 2 বছরের মাথায় তারা দেশে জরুরি আইন ঘোষণা করলেন 28শে ডিসেম্বর 1974 সালে। সমস্ত কিছু স্তব্ধ করে দিলেন একটাই কারণে। এটা করা হয়েছিল ওই একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য। তারা করলেন কি, তারা 28শে ডিসেম্বরে জরুরি আইন ঘোষণা করলেন। এবং এখানে বলে রাখি যে 29 তারিখে সকালবেলায় সর্বপ্রথম যে ব্যক্তিকে গ্রেপ্তার তারা করেছিলেন জরুরি এই ক্ষমতা আইনের অধীনে, সেটা ছিলাম আমি। যাই হোক, তারপরে 25শে জানুয়ারি বিশেষ ক্ষমতা আইনের সেকশন 3-এ যে নিরাপত্তার জন্য আমাকে গ্রেপ্তার করা হলো। সেকশন 3-র আন্ডারে, সেকশন 3-তে হলো যে প্রেজুডিশিয়াল অ্যাক্ট, কোন প্রেজুডিশিয়াল অ্যাক্ট করে থাকলে তাকে গ্রেপ্তার করা, এই ধারা 3-এর অধীনে আমাকে গ্রেপ্তার করা। তারা নানা রকমের কথাবার্তা বলেছে, কিন্তু সেটা অনেক লম্বা কাহিনী, সেটা আর বলতে চাই না। শুধু এটুকু বলছি যে এরপরে 25শে জানুয়ারি এত 73 সালের নির্বাচনের পর আওয়ামী লীগ আপনার 7টা আসন ছাড়া বাকি সব আসনে জয়লাভ করেছে। তাদের সমস্ত ক্ষমতা তাদের হাতে ছিল, তারা রাষ্ট্র তাদের নিয়ন্ত্রণে ছিল। এরপরও তারা সিকিউর ফিল করে নাই। তারা সেই 25শে মার্চ 1975 সাল বাংলাদেশের কালোতম দিবস বলে আমি আখ্যায়িত করতে চাই। কারণ সেদিন যারা গণতন্ত্রের কথা বলে, যারা আইনের শাসন কথা বলে, যারা দেশ স্বাধীন করলো, তারাই সংবিধানকে চূর্ণ বিচূর্ণ করে একদলীয় একনায়কত্ব স্বৈরাচারী একটা শাসন ব্যবস্থা কায়েম করল। কি করলেন? সমস্ত সংবাদপত্র, 4টি সংবাদপত্র ছাড়া সব সংবাদপত্র বন্ধ করে দিল, সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করে দিল। আর এই 4টি সংবাদপত্র সরকারের নিয়ন্ত্রণে থাকবে। আইনের শাসন বলে আর কিছুই থাকলো না। মৌলিক অধিকার স্থগিত করে দিলেন। হাইকোর্টের যে আর্টিকেল 102 অধীনে যে ক্ষমতা, সেটা চলে গেল। এবং বিচার বিভাগের স্বাধীনতা আর থাকলো না, কারণ বিচার বিভাগকে প্রশাসনের অধস্তন করা হলো। অর্থাৎ সুপ্রিম কোর্টের যে কোনো বিচারপতিকে রাষ্ট্রপতি ইচ্ছা করলে যে কোনো সময় অপসারণ করে দিতে পারে, রাষ্ট্রপতি সেটা করে দিতে। এবং যেদিন এই আইনটা পাশ হলো, এটা আধা ঘন্টার মধ্যেই বোধহয় অ্যাপ্রক্সিমেটলি এই সেদিন 25শে মার্চে যেটা পাশ করা হলো, সেইখানেই সংবিধান সংশোধন করে, সংবিধানে ছিল গণভোট নিতে হবে। যদি সংবিধানের মৌলিক কাঠামোর পরিবর্তন করতে হয় তাহলে গণভোট নিতে হবে। সেটাকেও তারা ওটা রাখলেন না, এবং সেখানে তারা তাৎক্ষণিকভাবে ওই পার্লামেন্ট ভবনেই
স্পিকারকে দিয়ে শেখ মুজিবুর রহমান সাহেব প্রধানমন্ত্রীর পদ থেকে রাষ্ট্রপতি নিযুক্ত হলেন এবং সম্পূর্ণভাবে সমস্ত ক্ষমতার অধিকারী হলেন। পার্লামেন্টের কোনো বিল পাশ করা যেত না, পাশ যদি হয়ও, পাশ হলেও সেই সেই বিলে প্রেসিডেন্টের ভেটো পাওয়ার ছিল। অর্থাৎ এটা ছিল একটা একটা পাপেট, একটা পার্লামেন্ট। এই পার্লামেন্টের অর্থহীন পার্লামেন্ট, এই পার্লামেন্টের কোনো মূল্য ছিল না। অর্থাৎ যে কথাটা আমি বলতে চাই সেটা হলো এই যে স্বাধীনতার চেতনা এবং মুক্তিযুদ্ধের চেতনাকে আওয়ামী লীগ সে 1975 সালে ধ্বংস করেছে। তারা যখন স্বাধীনতার চেতনা মুক্তিযুদ্ধের চেতনা বলে, তারা তখন ইতিহাসের এই সত্য ঘটনাগুলো তারা ভুলে যেতে চান, ইচ্ছাকৃতভাবে ঢেকে রাখেন এবং এই কথাগুলো তারা কোনোদিন বলেন না। কিন্তু বাংলাদেশের ইতিহাসে এই এই সময়টা সব সময় একটা কলঙ্কিত অধ্যায় হিসাবে আমাদের দেশের ইতিহাসে থাকবে। সেটা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা পছন্দ করুক আর না করুক, এটা হলো ঐতিহাসিক একটি সত্য ঘটনা। এই সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে রাখার কোনো সুযোগ বা অবকাশ আছে বলে আমি মনে করি। তারপরে আছেন কথায় কথায় তারা এই শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, তাদেরকে নানা রকমের কথা বলে, অসত্য কথা বলে, ইতিহাসকে বিকৃত করে কিছু কথাবার্তা তারা বলে এবং সবসময় বলে আসছে। সাস্টেইনড উইথ এ প্রোপাগান্ডা, ম্যাসিভ প্রোপাগান্ডা মেশিন তারা নিয়োজিত করেছেন নিজেদের ব্যর্থতা ঢেকে রাখার জন্য, নিজেদের ভুল ঢেকে রাখার জন্য। ওই ইতিহাসে ওনাদের যে কতগুলো মারাত্মক ভুল করেছেন সেগুলোকে তারা লুকিয়ে রাখার জন্য মিথ্যার আশ্রয় নিয়েছেন। যেমন আপনাকে বলি যে শেখ মুজিবুর রহমানের মৃত্যুর জন্য এখন পর্যন্ত এখনো সেদিনও প্রধানমন্ত্রী বলেছেন শহীদ জিয়া এটার সঙ্গে জড়িত ছিল। এটা একেবারে ডিস্টরশন অফ হিস্ট্রি। এটার সঙ্গে মানে সত্যিকার যে ঘটনা তার কোনো সম্পর্ক নাই। আমরা সবাই জানি যে 15ই আগস্ট 1975 ছিল একটি জাতীয় একটা ট্র্যাজেডি, সকলের জন্য একটা মর্মান্তিক ঘটনা। কিন্তু এই ঘটনার পিছনে কে ছিল, কারা ছিলেন এই ঘটনার পিছনে? তাদেরই নেতা, তাদেরই সিনিয়র নেতা খন্দকার মুশতাক আহমদ, তিনি এই ষড়যন্ত্রের পেছনে ছিলেন, এবং হত্যাকাণ্ডের পেছনে ছিলেন। এটা ইতিহাসে একেবারে হাজার চেষ্টা করলেও এটা মুছে ফেলা যাবে না। এবং খন্দকার মুশতাক ক্ষমতায় এলেন, ক্ষমতায় এসে তিনি কি করলেন? দেশে তারা বলে শহীদ জিয়া নাকি মার্শাল ল জারি করেছে। আরেকটা মিথ্যা কথা। মার্শাল ল জারি করেছিলেন খন্দকার মুশতাক আহমদ এই 21শে আগস্টে, কিন্তু 15ই আগস্ট থেকে কার্যকর করা ছিল। সুতরাং 15ই আগস্ট থেকে মার্শাল ল দেশে আসে, খন্দকার মুশতাকের জারি করা মার্শাল ল আসে। শহীদ জিয়া এর সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, কোনো ভূমিকাও ছিল না। তারপরে দেখেন, শুধু তাই নয়, যে এই যারা হত্যাকারী তাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য ইনডেমনিটি অর্ডিন্যান্স জারি করা হয়, মানে অব্যাহতি দানের আইন জারি করা হয়। এখানেও তারা বলে যে শহীদ জিয়া, বেগম জিয়ার কথা অনেক সময় বলেন যে তারা এই ইনডেমনিটি অর্ডিন্যান্স
জারি করে, শহীদ জিয়া এটা জারি করে শহীদ জিয়া এদেরকে অব্যাহতি দিয়েছিলেন, বিচার থেকে অব্যাহতি দিয়েছিলেন হত্যাকারীদের। কিন্তু এই অর্ডিন্যান্সটা সেপ্টেম্বর মাসে 23 তারিখে দিয়ে 21 বা 23 তারিখে 1975 সালে এই ইন্ডেমনিটি অর্ডিন্যান্সটা খন্দকার মুশতাক আহমদ রাষ্ট্রপতি হিসেবে তিনি এই অর্ডিন্যান্সটা জারি করেছিলেন। এই মুশতাক আহমদ কে তাহলে? এই খন্দকার মুশতাক তাদেরই নেতা। বলতে তাদের তো লজ্জা হওয়ার কথা নয়, কারণ তখনকার সংবাদপত্র যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে আওয়ামী লীগের পক্ষ থেকে তখন সবসময় বলা হয়েছে যে খন্দকার মুশতাক বিশ্বাসঘাতকতা করেছে, খন্দকার মুশতাক এই ষড়যন্ত্রের পিছনে ছিল, খন্দকার মুশতাক ক্ষমতা লোভ সামলাতে না পেরে তারা মৃত্যু হত্যাকাণ্ড ঘটিয়েছে। এবং খন্দকার মুশতাক সাহেব তিনি ক্ষমতা আসার পর কি করলেন? তিনি সংসদে রেখে দিলেন। যে সংসদ আগে ছিল সেই সংসদ 15ই আগস্টের আগের সংসদই থাকলো, এবং মন্ত্রিসভায় 4 জন ছাড়া বাকি সকলেই সে আগেকার মন্ত্রী যারা ছিলেন তাদেরকে তিনি তার নিজের মন্ত্রিসভায় রাখলেন। এই ঘটনাগুলো আমরা কি করে এটাকে আমরা ইতিহাস থেকে মুছে ফেলতে পারবো? হাজার প্রপাগান্ডা করে, মিথ্যাচার করে এই সত্য কথাগুলো কোনোদিনই কি বলে না, মুছে ফেলা যাবে না। আজকে বেগম জিয়া সম্পর্কে মাঝে মাঝেই বলেন, এটা আমি একটু পরে আসছি, যে গ্রেনেড হত্যা মামলার ব্যাপারে একটু পরে কথা বলব। যাই হোক, যেটা বলছি যে তারপর দেখেন শেখ সাহেবের এই মৃত্যু সারা জাতি মর্মাহত হয়েছে, তার জন্য বিচার হয়েছে, এই সরকারের আমলে বিচার হয়েছে। এই সরকারের আমলে তারা সমস্ত কিছু দেখে তারা বিচার করেছেন, বিচার করে তারা রায় দিয়েছেন। এবং সেখানে আমি একটু 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর 21 বছর পর ক্ষমতা আসার পর এই মামলাটা একটা এফআইআর লঞ্চ করা হয় 2রা অক্টোবর 1996 সালে। তখন আওয়ামী লীগ ক্ষমতাসীন, তাদের অধীনেই এই তদন্ত শুরু হয়ে গেল। সেখানে তো জিয়া পরিবারের কোনো নাম নাই, সেখানে তো জিয়া পরিবারের কাউকে এই এফআইআরে অন্তর্ভুক্ত করা হয় নাই, চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয় নাই। ট্রায়ালের কোনো পর্যায়ে কি বলে না, তারা এই 1997 সালে 7ই এপ্রিল এই ঢাকার সেশন জাজ তারা 19 জন একিউজ পার্সনকে তারা চার্জশিট করল। করার পরে এই 21 জনের মধ্যে, এই 19 জনের মধ্যে, এই 21 জনের মধ্যে 19 জনকে সাজা দেওয়া হলো। তার মধ্যে 9 জনকে, 19 জনের মধ্যে এই যারা সাজা পেয়েছিলেন অনেকের মৃত্যুদণ্ড হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, অনেককে যাবজ্জীবন দেওয়া হয়েছে, নানা ভাবে দেওয়া হয়েছে। যেখানে একটা ট্রায়াল কনক্লুডেড, সেই ট্রায়ালের ব্যাপারে এই ধরনের মন্তব্য করা তো, বা এই ধরনের মিথ্যাচার এবং এই ধরনের জিয়া পরিবারকে জড়িত করে এ কথাগুলো বলা ইতিহাসকে বিকৃত করা ছাড়া আর কিছুই নয়। তারপরে দেখেন এই যে জেল হত্যা মামলা, জেল হত্যা মামলায় এটা তখনই এফআইআর হয়েছিল, কিন্তু জিডি হয়েছিল, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা আসার পর তারা
এই মামলাটি আবার তারা এই ট্রায়ালটা শুরু করে এবং জুন 1996 সালে নির্বাচনের পর তারা এই নতুন করে তদন্ত শুরু করেন এবং এইখানেও এই জেল হত্যা মামলায় তারা জিয়া পরিবারের কেউ এই জেল হত্যা মামলায় তারা এখানে তাদেরকে জড়িত করেন নাই। তারা তারা যদি তারা কোনোভাবে জড়িত থাকতো তাহলে তাদেরকে তো ছেড়ে দেওয়ার কথা নয়। আজকে এই এই আইনের অধীনে এই হাইকোর্ট, নিচের কোর্ট 21 জনের মধ্যে 21 জন accused persons, trial court convicted 3 আর 3 persons ইত্যাদি বলে লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার, রশিদ খান ইত্যাদি বলে তারপরে ফাইনালি বললেন যে এটা অ্যাপেলেট ডিভিশন পর্যন্ত গেল এবং তারপরে সেই দণ্ডাদেশ অ্যাপেলেট ডিভিশন বহাল রাখলেন এবং সেখানে এটা শেষ হয়ে। তারপরে দেখেন, then we come to এই জেল কিলিংটা কে করেছে, কে হুকুম দিয়েছে? যারা এই কিছু সশস্ত্র বাহিনীর যারা গার্ড দিচ্ছিল মুশতাক সাহেবকে, তাদের একটি অংশ জেলখানায় যায়। জেলখানায় গেল তারা 3rd of November 1975 সালে। 3rd of November তারা প্রথম গেটটা পার হওয়ার পরে তখন তাদেরকে বলা হলো যে অনুমতি ছাড়া সেকেন্ড গেটের ভিতরে তারা ঢুকতে পারবে না। তারা বললো আমরা এসছি ওই 4 জন নেতাকে, আমরা যেখানে আছেন আমাদেরকে সেখানে যেতে দিতে হবে। তারা বললেন যে না, জেল অথরিটি বলল যে এটা আমরা যেতে দিতে পারবো না। এটা ঐতিহাসিকভাবে সত্য এবং বিচারের মধ্যে ওটা এসছে, রায়ের মধ্যে এসছে। এবং সেখানে তখন ফাইনালি কে অনুমতি দিলেন? খন্দকার মোশতাক আহমদ। প্রেসিডেন্ট আইজিপি কে ফোন করে বলে দিলেন যে এই যারা এরা যা চায়, যা করতে চায়, যা করতে বলে সেটা করে। তখন তারা দ্বিতীয় গেটটা, জেলখানে আমরা গেছি যারা, আমাদের সকলেরই মনে আছে যে 2টো গেট থাকে। প্রথম ফটকটা থাকে, তারপরে আসল ফটকটা থাকে যেটা থেকে ভেতরে ঢোকা যায় জেলখানার ভেতরে। মাঝামাঝিতে জেলার সাহেব বসেন, সুপারিনটেন্ডেন্ট সাহেব বসেন, ডিআইজি সাহেব বসেন, অফিস দপ্তর এগুলো থাকে। তখন ওই খন্দকার মোশতাক কে ছিলেন? আওয়ামী লীগের নেতা ছিলেন। আওয়ামী লীগের লোকজনরাই যে এই হত্যাকাণ্ডের পিছনে ছিলেন এই কথাটা তারা ঢাকার জন্য তারা মিথ্যাচারের আশ্রয় গ্রহণ করে এবং মিথ্যা কথা বলে দেশের মানুষকে বিভ্রান্ত করে। এরপরে আসেন এই হত্যাকাণ্ডের পর খন্দকার মোশতাক ক্ষমতাচ্যুত হন। খালেদ মোশাররফ, তিনি তখন ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন, জেনারেল চিফ অফ জেনারেল স্টাফ। তিনি বিদ্রোহ করে তিনি বঙ্গভবন দখল করলেন এবং খন্দকার মোশতাক আহমদকে সরিয়ে দিয়ে নিজে ক্ষমতাসীন হলেন। তিনি খুব বেশি দিন ছিলেন না। এটার অনেক কিছু বক্তব্য আছে, সেটা আমি বলতে চাই না কারণ দীর্ঘ হয়ে যাবে অনেক। কিন্তু প্রাসঙ্গিক যেটা, সেটা হলো এই যে তার মানে এটা বোঝা গেল যে এই মৃত্যু হত্যাকাণ্ডের 15ই আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গে শহীদ জিয়া কোনোভাবেই জড়িত ছিলেন না। এটা সমস্ত তথ্য উপাত্ত আমি এখানে উপস্থাপন করলাম। এবং আরেকটা জিনিস,
হলো যে তিনি মার্শাল ল জারি করেন নাই, তিনি পার্লামেন্টও ভেঙে দেন নাই, সংসদ ভেঙে দেন নাই, তিনি সংবিধান স্থগিত করেন নাই। এগুলো সব খন্দকার মুশতাক এবং খালেদ মোশাররফরা করে গেছে। এবং তারপরে যখন 7ই নভেম্বর, সেদিন ছিল এক মানে ঐতিহাসিক দিন, কারণ আমি নিজেই ঢাকার রাজপথে সেদিন উপস্থিত ছিলাম। সেখানে হ্যাঁ, 7ই নভেম্বরে একটি স্বতঃস্ফূর্ত সিপাহী জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শহীদ জিয়াকে তারা ক্যান্টনমেন্টের কারাবন্দী অবস্থা থেকে মুক্ত করেন এবং তাকে ক্ষমতাসীন করেন। তিনি কোনো কু করে ক্ষমতায় আসেন নাই, কোনো সরকারকে নির্বাচিত সরকারকে সরিয়ে দিয়ে ক্ষমতায় আসেন নাই। তিনি কোনো কাউকে হত্যা করে ক্ষমতায় আসেন নাই, ক্লিন হ্যান্ড নিয়ে ক্ষমতায় এসেছে একজন পরিচ্ছন্ন মানুষ হিসেবে। কারণ তার জনপ্রিয়তা তখন সারা দেশময়। শহীদ জিয়ার নাম পরিচিত ছিল সেই 1975 সালের 27শে মার্চ থেকে, যেদিন তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সুতরাং তিনি এমনিতেই একজন জনপ্রিয় মানুষ ছিলেন। এবং তার এই ক্ষমতাসীন হওয়ার পর শহীদ জিয়ার কাছে প্রচন্ড চ্যালেঞ্জ যেটা হয়ে দাঁড়ালো, সেটা হলো রাষ্ট্রকে সুসংগঠিত করা এবং গণতন্ত্র ফিরিয়ে আনা। কারণ উনি যে প্রেক্ষাপটে ক্ষমতায় এসেছিলেন, তাকে ক্ষমতাসীন করা হয়েছিল, তখন দেশে সংবিধানে একদলীয় শাসন ব্যবস্থা ছিল। কোন রকমের আইনের শাসন, মৌলিক অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা, এগুলো কিছুই ছিল। যেহেতু তখন পার্লামেন্ট ছিল না, সেজন্য শহীদ জিয়াকে মার্শাল ল প্রোক্লেমেশনের মাধ্যমে কতগুলো মৌলিক সংশোধনী সংবিধানে আনতে হয়। আমি ব্যক্তিগতভাবে এর সঙ্গে জড়িত ছিলাম এবং আমরা তখন শহীদ জিয়া বললেন যে দেশে যে কোনো মূল্যে তাড়াতাড়ি গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। 77 এবং 78 সালের মধ্যে বিভিন্ন প্রোক্লেমেশনের মাধ্যমে এই প্রথমে এই একদলীয় শাসন ব্যবস্থা বিলুপ্ত করা হলো সংবিধানে, তারপরে এই মৌলিক অধিকার সমস্ত ফিরিয়ে দেওয়া হলো, আবার পুনঃস্থাপন করা হলো, বিচার বিভাগের স্বাধীনতা পুনঃস্থাপন করা হলো, এবং এই যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যাকে বলি, এখনো এটাকে আপহোল্ড করলো 16th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। সেই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলটা কি বলে না, শহীদ জিয়ার দেওয়া বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করার জন্য। আজকে বিচারপতি খায়রুল হক, যার রাজনৈতিক পরিচয় আমাদের সকলের কাছে জানা, তিনি 5ম সংশোধনী বাতিল করে দিলেন। একটা প্রাইভেট ইটালিয়ান মার্বেল প্রাইভেট কোম্পানি লিমিটেড বলে একটা কোম্পানি ছিল, যার একটা মুন সিনেমা হলের মালিক ছিলেন এই ওয়াইদ খাইটে। মুন সিনেমা হলের মালিক একটা রিট করেছিলেন, সে অনেক বড় ইতিহাস। সাবস্টেন্স হলো এই যে সিনেমা হলের মালিক গেছিল তার সিনেমা হল ফিরে পাওয়ার জন্য, কিন্তু খায়রুল হক সাহেব একটা বিরাট রায় দিলেন। রায়ের মূল বিষয়বস্তুটা হলো যে মার্শাল ল জারি করা, মার্শাল লর অধীনে সংবিধান সংশোধন করা অসাংবিধানিক ছিল।
ভালো কথা। এমনও বললেন যে শহীদ যে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন এটাও বেআইনি ছিল। খুব ভালো কথা। আরো অনেক কথা তিনি বলেছেন, কিন্তু এত মানে সেলফ কন্ট্রাডিক্টরি। কিন্তু তিনি জিয়াউর রহমানের যে বিরাট সংস্কার মার্শাল ল প্রক্লেমেশনের মধ্যে অধীনে আনা, গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনা, সংবাদপত্রের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, তারপরে মৌলিক অধিকার পুনঃস্থাপন এবং মোটামুটি ভাবে সংবিধানের মৌলিক কাঠামোকে আবার ফিরিয়ে আনার যে সংশোধনীগুলো, ওগুলোর ব্যাপারে উনি কন্ডন করে দিলেন। মানে এত বড় অনৈতিক কাজ, কারণ তিনি যদি পঞ্চম সংশোধনী বাতিল হয়ে যায় তাহলে তো একদলীয় শাসন ফিরে আসা, কিন্তু সেটা তিনি না করে, কারণ তিনি আওয়ামী লীগের পক্ষে কাজ করছিলেন, সরকারকে সন্তুষ্ট করাই ছিল তার মূল উদ্দেশ্য, সেজন্য তিনি সেই কাজটা করে তিনি করেছেন। এবং শহীদ জিয়ার এই যে অবদান, এই অবদানকে কোনোভাবেই অবমূল্যায়ন করার চেষ্টা করাটা ব্যর্থ হবে, সফল হবে না, কারণ এটা ঐতিহাসিকভাবে সত্য। এই সত্য কথাগুলো শহীদ জিয়া যে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন, তিনি যে একদলীয় শাসনকে বিলুপ্ত করেছিলেন, তিনি বিচার বিভাগের স্বাধীনতা ফিরিয়ে এনেছিলেন, এই সব কথাগুলো তো এগুলো ঐতিহাসিকভাবে এগুলোকে মিথ্যা কথা বলে বা নানা রকমের ছল চাতুরি করে এগুলোকে কখনোই বিলুপ্ত করা বা মুছে ফেলা সম্ভবপর হবে না। তারপরে দেখেন, আমি তো সময় প্রায় শেষ হয়ে এসছে, আমি চেষ্টা করছি আর দুই একটা পয়েন্ট আছে বলার, সংক্ষেপে বলি। এই যে কেয়ারটেকার গভর্নমেন্ট, আমাদের সংবিধানে তো কেয়ারটেকার গভর্নমেন্ট বলে কোনো কিছু ছিল না। 1994 সালে থেকে 1996 সালে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামাত ইসলাম মিলে তারা এই আন্দোলন করছে, এবং এই আন্দোলনে ফলে শেষ পর্যন্ত ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা হলো 15 ফেব্রুয়ারিতে, সে নির্বাচনের এক মাস যেতে না যেতেই বেগম খালেদা জিয়া দেশের জনগণের এবং বিরোধী দলের দাবির প্রতি সম্মান দেখিয়ে তিনি সংবিধান সংশোধন করে ত্রয়োদশ সংশোধনী বিল পাশ করলেন 27শে মার্চ 1996 সালে। 30শে মার্চ তিনি পদত্যাগ করলেন। পদত্যাগ করে তিনি ক্ষমতা হস্তান্তর করলেন। সেই রাত্রেই সাবেক প্রধান বিচারপতি হাবিবুর রহমান প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করলেন। এই 13th অ্যামেন্ডমেন্টটা এই খায়রুল হক সাহেব 10 মে 2011 সালে তিনি রিপিল করে দেন। রিপিল করে দিয়ে উনি যেটা করলেন সেটা হলো তিনি একটা শর্ট অর্ডার দিলেন। শর্ট অর্ডার দিয়ে উনি বললেন যে দশম এবং একাদশ পার্লামেন্ট এই নির্দলীয় সরকার অধীনেই হবে। উনি বললেন, ফিলসফিটা বললেন, যেটা হলো মানে সুপ্রিম নেসেসিটির কারণে, জনগণের সুপ্রিম কল্যাণের জন্য এই দুটি সংসদ থাকবে, নির্দলীয় সরকার অধীনে হবে, বাকি তারপরে আর নির্দলীয় সরকার বলে কিছুই থাকবে না। এর 16 মাস পরে তিনি তখন রিটায়ার করে গেছেন। তিনি এই 16 মাস পরে এই রায়ে তখন তিনি যে রায় দিলেন, এই রায়ে এই কথাগুলো আর লেখা নাই, কারণ এরই মধ্যে আওয়ামী লীগ সরকার
30শে জুন 2011 তারিখে 2011 সালে 30শে জুন 2011 সালে 15th অ্যামেন্ডমেন্ট পাশ করে পঞ্চদশ সংশোধনী। এবং এই পঞ্চদশ সংশোধনী ওই খায়রুল হক সাহেবের রায় পরে পূর্ণাঙ্গ রায় পাওয়ার আগেই তড়িঘড়ি করে এই পঞ্চদশ সংশোধনী করলেন। পঞ্চদশ সংশোধনী প্রণয়ন করে এখানে অনেক কিছু বলার আছে। পঞ্চদশ সংশোধনী হলো সেই চতুর্থ সংশোধনীর চাইতেও মারাত্মক। এটা এখানে যেটা করা হয়েছে সেটা বলি দুটো প্রধান কারণে। একটা হলো আর্টিকেল 7 আমাদের আছে যে জনগণই সকল ক্ষমতার উৎস। সেই আর্টিকেল 7টা রেখে আর্টিকেল 7A এবং 7B করা হয়। 7B তে এসে তারা কতগুলো শিডিউল দিয়ে দিলেন যে এই যে 152টা আর্টিকেলের মধ্যে প্রায় 52টা আর্টিকেল কোন সময়ে কোন সংসদ কোন পার্লামেন্ট সংশোধন করতে পারে। অর্থাৎ এই সংবিধানের পরিবর্তন করা জনগণের যে অধিকার, যে সার্বভৌম অধিকার, জনগণই এই ক্ষমতার উৎস, জনগণই আমাদেরকে প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, সেই জনগণই রাষ্ট্র পরিচালনা করেন আমাদের মাধ্যমে, নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। সেই জনগণের যে মৌলিক ক্ষমতাটা এই 15th অ্যামেন্ডমেন্টে তারা নিয়ে গেলেন। আর যে গণভোটের যে ব্যবস্থা ছিল সেটাও বিলুপ্ত করলেন। আর যেটা মারাত্মক করলেন সেটা হলো নির্দলীয় সরকারের যে ব্যবস্থা ছিল, যেটা বেগম খালেদা জিয়া অন্তর্ভুক্ত করেছিলেন, তখন সেই নির্দলীয় সরকার ব্যবস্থাটা বিলুপ্ত করলেন। অর্থাৎ 94 থেকে 96 সাল পর্যন্ত হাসিনা যে শেখ হাসিনা বর্তমান প্রধানমন্ত্রী বিরোধী দলই থাকাকালীন যে আর্গুমেন্ট গুলো তখন দিয়েছিলেন যে একটা দলীয় সরকার অধীনে কোনোদিনই নির্দলীয় একটা নিরপেক্ষ সরকার নির্বাচন হতে পারে না, এটা তিনি 2 বছর যাবৎ আন্দোলন করেছেন, হরতাল করেছেন, নানা রকমের তিনি ওই তিন পার্টি মিলে মানে জাতীয় পার্টি এবং জামায়াতকে নিয়ে আন্দোলন করেছেন। সে একই কথা তখন বেগম খালেদা জিয়া বলেছিলেন, আমরা একটি নির্বাচিত সরকার, আমাদের সংবিধানে নির্দলীয় সরকার বলে কিছু নাই, আমরা নির্বাচন আমাদের অধীনেই হবে এবং এটা নিরপেক্ষ ভাবেই হবে। কিন্তু শেখ হাসিনা সেটা গ্রহণ করেন। স্যার নিনিয়ান স্টিফেন এসেছিল, আমরা সবাই জানি, অনেক লম্বা কাহিনী। সেই গভর্নর জেনারেল অফ অস্ট্রেলিয়া সাবেক, তিনি এসেছিলেন নেগোশিয়েট করতে কমনওয়েলথ সেক্রেটারি জেনারেলের পক্ষ থেকে, কিন্তু সেই আলাপ আলোচনা ফলপ্রসূ হয়নি। কারণ তখন তিনি বলেছিলেন যে 2 দলের থেকে সমন্বয়ে একটি 10 সদস্যের একটা ক্যাবিনেট হবে অন্তর্বর্তীকালীন সময়ে প্রধানমন্ত্রীকে রেখে। কিন্তু তার উত্তরে তখন শেখ হাসিনা বলেছিলেন, আমি তো সর্বদলীয় সরকার গঠন করার জন্য আন্দোলন করছি, আমি নির্দলীয় সরকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করছি। কিন্তু একই আর্গুমেন্ট এই যে আজকে 2011 সালে এসে এই যে পঞ্চদশ সংশোধন করে চিরদিনের জন্য ক্ষমতায় থাকার আওয়ামী লীগ যে ব্যবস্থাটা করলেন, তার উদাহরণ তো আমরা দেখেছি 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনে আর 2018 সালের 29শে ডিসেম্বরের নির্বাচনে। 29শে ডিসেম্বরের নির্বাচনের আগের দিন রাত্রে কি হয়েছে? ইট ওয়াজ এ মিডনাইট সিভিলিয়ান কু। এবং এমন কোন মানে নির্বাচনী এলাকা নাই যে এলাকায় সারা রাত জেগে এই নির্বাচনী অফিসাররা মিলে, আওয়ামী লীগের ক্যাডাররা মিলে
তারা ভোট দিয়েছে নৌকায়। দেশের পরের দিন 29 তারিখে জনগণের ভোট দেওয়ার আর কোনো পরিবেশও ছিল না, তাদের যাওয়ারও কোনো দরকার পড়ে নাই। এবং যে যাই হোক, আর 2014 সালে কি হয়েছে তা তো আমরা জানি। 153 জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায়, অর্থাৎ প্রায় 5 কোটি ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে, ভোট দানে তাদেরকে বঞ্চিত করা হয়। এই যে ডিফ্র্যাঞ্চাইজেশন, এই যে ভোটের অধিকার হনন করা, যেটা মৌলিক জিনিস গণতন্ত্র, সেই জিনিসটা পর্যন্ত এই সরকারের আমলে আমরা গত 10 বছরে দেখেছি। অথচ তারা সব সময় তারা গণতন্ত্রের কথা সবচেয়ে আগে বলেন। এরপরে আমি আসি গ্রেনেড অ্যাটাক। এই যে গ্রেনেড অ্যাটাকের রায়টা হয়েছে 21শে অগস্টে। 21শে অগস্টের ঘটনা, সেদিন মর্মান্তিক ঘটনা ঘটেছে, আমরা সবাই জানি। এই বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের অফিসের সামনে সেই গ্রেনেড হামলায় 24 জনের মৃত্যু ঘটে। তখন আমরা সরকারে ছিলাম, বিএনপি সরকারে ছিল। আমরা সাথে সাথে ইন্টারপোলকে এনেছিলাম, এফবিআই কে এনেছিলাম, আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের প্রতিনিধিরা এসেছিলেন। একটা খুব ভালো তদন্তের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগের নেতৃবৃন্দরা কেউ সহযোগিতা তখন করেন। আজকে 21শে অগস্ট নিয়ে নানা রকমের, আমাদের বেগম জিয়াকে নিয়ে তারেক রহমান তো সাজাই দেওয়া হয়েছে, তারেক রহমানকে নিয়ে, সেটা এই ব্যাপারে আমি আসছি একটু পরে, তাদেরকে নিয়ে নানা রকমের কথাবার্তা। কিন্তু সেদিন তো আপনারা সহযোগিতা করলেন না। যে জিপে আওয়ামী লীগের সভানেত্রী সভা ত্যাগ করেন, সেই জিপের উপরে তাদের কথা মতো আক্রমণ হয়েছিল, গুলি চালানো হয়েছিল। তো গুলির দাগ ছিল জিপে। ইন্টারপোলের এবং এফবিআই এর তদন্তকারীরা যখন ওটা দেখতে চাইল, সেই জিপটা তাদেরকে দেখতে দেওয়া হলো না। অর্থাৎ আলামত ছাড়া তো কোনো ফৌজদারি মামলায় কোনো মামলা করা যায় না। তারপরে দেখেন, সেই জন্য তদন্ত সম্পন্ন করা সম্ভবপর হয় নাই। তখনকার সময়ের আওয়ামী লীগের কোনো নেতা বা কোনো ভিকটিম মামলাতে তারা যদি সহযোগিতা না করে, তারা যদি সাক্ষী না হয়, তারা যদি না বলে, 161 স্টেটমেন্ট যদি না করে, তাহলে তাদের মামলা দাঁড় করাবে কি করে? সুতরাং তখন কোনো মামলা দাঁড় করানো সম্ভবপর হয় নাই। তারপরই তো এই যে একটা ছিলেন, তারপরে দেখেন 2007 সালে যখন এই যে তথাকথিত তত্ত্বাবধায়ক সরকার, সেনা সমর্থিত সরকার ক্ষমতা আসে, তারা একজন নতুন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করার পরে সেই মামলা চার্জশিট হয়ে গেল, চার্জ ফ্রেম হলো, এবং সেখানে এই 29শে অক্টোবরে চার্জ সাবমিট করা হলো, 22শে এবং চার্জ ফ্রেম করা হলো সেদিন 29শে অক্টোবরে, এবং 22 জন 21 পার্সনকে সেদিন কি বলে না ইয়ে করা হলো, অ্যাকিউজ করা হলো। এর মধ্যে 61 জনের সাক্ষী হয়ে গেছে, আওয়ামী লীগের আমলেরই কথা বলছি। 2009 সালের কথা। 61 জনের এবং ট্রায়াল প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। তখন তারা করলেন কি,
এটাও একটা বেআইনি কাজ। শুধু এই পর্যায়ে মামলা স্থগিত করে দিয়ে নতুন একজন তদন্তকারী কর্মকর্তা, তাদের নিজস্ব একজন ব্যক্তি, এই কাহার আকান্ত, আব্দুল কাহার আকান্ত, তিনি এই অপসারিত হয়েছিলেন বিএনপির সময়, তাকে তারা বিশেষ তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করলো। নিয়োগ করে তারা তাকে দিয়ে কি বলে না, এই নতুন করে তদন্ত শুরু করে আবার একটা সাপ্লিমেন্টারি, তাকে যদিও 2 মাস সময় দেওয়া হয়েছিল, তিনি প্রায় 2 বছর পর তিনি চার্জশিট জমা দিলেন। কার ভিত্তিতে দিলেন? ওই যে মুফতি হান্নান, যিনি 4 বছর আগে একটা কনফেশনাল স্টেটমেন্ট করেছেন, তার উপরে ভিত্তি করে কিন্তু এই মামলাটা 61 জন সাক্ষী দিয়েছে এবং মুফতি হান্নানও দিয়েছে। কিন্তু তারপরে এই 4 বছর পরে এই আকন্দ সাহেব মুফতি হান্নানের থেকে দ্বিতীয় স্বীকারোক্তি আবার নিয়েছেন, যেটা মানে অস্বাভাবিক একেবারে। ইচ্ছাকৃত করেছেন রাজনৈতিক কারণে, আর অন্য কোনো কারণ। সেই চার্জশিটে, সাপ্লিমেন্টারি চার্জশিটে ট্রায়াল শেষ হওয়ার প্রায় শেষ পর্যায়ে এসে ট্রায়াল স্থগিত করে সেই ট্রায়ালে সেই চার্জশিটে এই তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর, তারপরে মিন্টু, তারপরে কায়কোবাদ, তারপরে হারিস চৌধুরী, এই রাজনৈতিক প্রতিহিংসা মানে আশ্রয় গ্রহণ করে তাদেরকে এই মুফতি হান্নানকে দিয়ে এই স্বীকারোক্তি করিয়ে করেছেন। কিন্তু মুফতি হান্নান এটা একসেপ্ট করেন নাই। মুফতি হান্নান এটা রিট্র্যাক্ট করেছেন। উনি 27শে সেপ্টেম্বর 2011 সালে মুফতি হান্নান filed an application of retraction of his confessional statement. 7 এপ্রিল 2011 তারিখে যে কনফেশনাল স্টেটমেন্টের কথা করে ভিত্তি করে নতুন চার্জশিট দেওয়া হলো, সেটা উনি সেপ্টেম্বর মাসে রিট্র্যাক্ট করেছেন। কিন্তু এই ভাইটাল উইটনেস মুফতি হান্নান, কিন্তু মুফতি হান্নানকে এর মধ্যেই তারা ওই যে সিলেটের ওই যে ব্রিটিশ হাই কমিশনের উপর আক্রমণের উপরে ইয়ে করে মুফতি হান্নানের ফাঁসি হয়ে যায়। অর্থাৎ এই মামলায় সত্যিকার অর্থে স্টার উইটনেস যে ছিল মুফতি হান্নান, যিনি তারা অ্যাকর্ডিং টু দেম যিনি কনফেশনাল স্টেটমেন্ট করেছেন, তারপরে তিনি বলেছেন তার উপরে ইনহিউম্যান টর্চার করার কারণে তিনি এই কনফেশনাল স্টেটমেন্টটা করেছেন। এরা কেউ এর সঙ্গে জড়িত ছিল, কিন্তু সেটা বলার সুযোগ তো, বা সেটা ক্রস এক্সামিন করা, সেটা পরীক্ষা করার কোনো সুযোগ তো ডিফেন্স পায় নাই। এবং সেই মূল যে সাক্ষী, আর কোনো সাক্ষী কোনো কথা বলে, একজনই সাক্ষী, যেই সাক্ষী এই যে তারেক রহমানের কথা বলে, বিশেষ করে তার কথা, এবং তার সঙ্গে আরো যে আমাদের যে এই যে আব্দুল সালাম পিন্টু আর হারিস চৌধুরী আর যার কথা নামগুলো বললাম, এই 5 জনকে তারা লুৎফুজ্জামান বাবুর সহ তাদেরকে করেছেন শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসায় বশবর্তী হয়ে। আজকে সেজন্য এই এই আদালত যাদেরকে সাজা দিলেন এই 10ই অক্টোবর এই 2018 সালে রায় হলো। 2018 সালে 10ই অক্টোবর রায় হলো স্পিডি ট্রায়াল ট্রাইব্যুনাল নাম্বার 1-এ, এবং 19 জনকে এদের মধ্যে মৃত্যুদণ্ড দিলেন, আর 19 জনকে
আর বাকিদেরকে 19 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে, আর বাকিদেরকে তারেক রহমান সহ বাকিদেরকে হারিস চৌধুরী আর কাজী কায়কোবাদ, আর ওখানে বাবর এবং মিন্টুকে মৃত্যুদণ্ড, আর এখানে তারেক রহমান আর হারিস চৌধুরী এবং মোফাজ্জল হোসেন কায়কোবাদকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এটা সম্পূর্ণভাবে ইতিহাসকে বিকৃতি করার একটা নগ্ন একটা একটা দৃষ্টান্ত হলো এই 21শে আগস্টের বিচার এবং তার ঘটনা। তারা এত বছর তারা লাগিয়েছে এবং শুধুমাত্র বিচার যেখানে প্রায় সম্পন্ন সেখানে তারা এই কাজটা করেছে। ফাইনালি আমি আমার বক্তব্য শেষ করার আগে আরেকটা ব্যাপারে একটু কথা বলেছি, যে আওয়ামী লীগ 2013 সালে আর 2015 সালে বিএনপি একটি ব্যাপক আন্দোলন করেছিল। 2013 সালে মার্চ ফর ডেমোক্রেসিতে আমাদের মনে আছে, 5টা বালুর ট্রাক এনে বেগম খালেদা জিয়ার বাড়ি অবরোধ করে তাকে সেদিন বাড়ির থেকে বেরোতে দেয়নি, সে মার্চে অংশগ্রহণ করতে দেয়নি। এরাই গণতন্ত্রের কথা বলে, কিন্তু তারা এই কাজটা করেছে, সারা দেশবাসী জানে সেটা। এবং সেই দিন এই দেন নাই তো বটেই, কিন্তু তারা নির্বাচন করে ফেললেন। তারপরে 2015 সালের 1 বছর পূর্তিতে বিএনপি আবার কর্মসূচি দেবে, আবার দাবি জানালো নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন দেওয়ার জন্য। কারণ তখন সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নির্বাচনটা করতে হচ্ছে সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করার জন্য, সুতরাং নির্বাচনের পরেই আমরা আবার আলোচনা করে আমরা একটা নিরপেক্ষ সরকারের একটা নির্বাচনের ব্যবস্থা করব, কিন্তু সেটা তারা করেন নাই। তো অব্যাহত আন্দোলন, আমাদের মনে আছে যে 3 মাস যে অবরোধ, সারা বাংলাদেশে গ্রাম গ্রামে শহরে উপশহরে এই আন্দোলন কি বলে না হয়েছে। শুধু ঢাকা শহর ছাড়া, ঢাকা শহর রাজধানী সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছিল, কিন্তু সারা বাংলাদেশে এত বড় আন্দোলন বাংলাদেশের ইতিহাসে কোনোদিন হয় নাই। কিন্তু যেটা হলো সেটা হলো যে তখন আওয়ামী লীগ একটা ম্যাসিভ প্রপাগান্ডা বিএনপির বিরুদ্ধে জামাতকে সঙ্গে নিয়ে বলা শুরু করলো যে বিএনপি এই সংঘাতের রাজনীতি করে, ভায়োলেন্সের রাজনীতি করে, হরতালের রাজনীতি করে, ব্লকেডের রাজনীতি করে, বিএনপি মানুষ হত্যা রাজনীতি করে বলে আপনাদের হয়তো দেশের মানুষের কাছে এখনো তারা একই কথা বলে। বিএনপিকে তারা দোষারোপ করে যে বিএনপি একটি সংঘাত রাজনীতি করে, বিএনপি সংঘাতে রাজনীতি করে, শান্তিতে বিশ্বাস করে না। বিএনপি মানে এমন একটা ভাব যে বাংলাদেশের ইতিহাসে বোধহয় আর কোনোদিন কোনো আন্দোলনে কোনো সংঘাত হয়নি। এত বড় মিথ্যাচার তো আর হতেই পারে না, কারণ বাংলাদেশে পাকিস্তান আমল থেকে বাংলাদেশের রাজনৈতিক মানে যাকে বলে ভায়োলেন্স ইন পলিটিক্স, রাজনীতিতে সংঘাতের কি বলে না জন্ম দিয়েছে আওয়ামী লীগ। এমন কোনো আন্দোলন নাই যে আন্দোলনে কি বলে না সংঘাতের আশ্রয় নিতে হয়। আজকে সেই জন্য আমি শুধু দুইটি ঘটনা বলে আমার বক্তব্য শেষ করি। 94-96 সালে কি হয়েছে? 94-96 সালে অগণিত ব্লকেড, রোড মার্চ, তারপরে ধর্মঘট, প্রসেশন, মিটিং এবং 143 দিনের হরতাল হয়েছে এবং প্রায় 300 মানুষের মৃত্যু হয়েছে তখন সে আন্দোলনে। এই আওয়ামী লীগের নেতৃত্বে
আবার দেখেন 2006-07 সালে, এটার অনেক লম্বা কাহিনী, কিন্তু আমাদের সবগুলো মনে আছে কি করে তারা, আমার কাছে সমস্ত তারিখগুলো দেওয়া আছে এবং কোন তারিখে তারা কি ঘটনা ঘটিয়েছেন। তারা যে এই যে নন স্টপ যে তারা কি বলে না, এই যে দেখেন এখানে বলাই আছে, তারা যাই হোক, এখানে যেটা বলতে চাই যে দেখেন এই 9 ডিসেম্বর, আর আগে গেলাম না, আগের তারিখগুলো অনেক লম্বা তারিখ, কোন তারিখে কি হয়েছে সবই আছে আমার কাছে, হিসাব আছে, এগুলো সব তথ্য ভিত্তিক হিসাব। এই 11 নভেম্বর 2006 সালে আওয়ামী লীগ enforced a country-wide blockade program for an indefinite period. Movement of vehicles of all highways, ports, rail and railways were shut down with the aim to isolate the capital from the rest of the country. 27 নভেম্বরে তারা ইলেকশন অফিস বরিশাল, খুলনা, মানিকগঞ্জ, ঝিনাইদহ, ব্রাহ্মণবাড়িয়া এবং 14 গ্রামে তারা নির্বাচনী অফিস পুড়িয়ে দেয়। 29 নভেম্বর থেকে 2 ডিসেম্বরে সুপ্রিম কোর্টের এই আন্দোলন তারা নিয়ে যান এবং এই 9 ডিসেম্বরে বর্তমান প্রধানমন্ত্রী তখন বিরোধী দলে ছিলেন, তিনি থ্রেট করলেন যে ঢাকায় তিনি 20 লক্ষ মানুষ নিয়ে আসবেন। এই যে বিএনপি কে বলা হয়, বিএনপি নাকি মানে মানে সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে। সংঘাতের রাজনীতি এমন পর্যায়ে তখন গেছে যে একে তারপরে তারা, আমরা সবাই ভুলে যাইনি লগি বৈঠা, সারা বাংলাদেশের মানুষকে বললো তোমরা লগি বৈঠা নিয়ে ঢাকায় চলে আসো। সেদিন একই দিনে একই সময় একটা স্পটে 6 জন মানুষকে জীবন্ত হত্যা করা হয়েছে এবং শুধু তাই নয়, তাদের দেহের উপরে কি বলে না নৃত্য করা হয়েছে, তারও ছবি আছে আমাদের কাছে এবং তখনকার টেলিভিশনে এগুলো প্রচারিত হয়েছিল। আজকে এই 2000 শেষ পর্যন্ত গিয়ে এই 2007 সালে জানুয়ারি মাসে আওয়ামী লীগ 7 দিনের একটা ম্যাসিভ প্রোগ্রাম দিল বঙ্গভবন সার্কেল করার জন্য, হরতাল এবং ব্লকেড ঘোষণা করল। সুতরাং যেটা আমি বলতে চাই, এই যে মিথ্যাচার, এই যে একের পর এক যে মিথ্যাচারের একটা যুগ আমরা দেখলাম, এই শুধু এটুকুই বলতে পারি যে মিথ্যা কোনোদিন প্রতিষ্ঠিত করা সম্ভবপর হয় না। যদিও গয়েবেলের থিওরি হলো বারবার মিথ্যা কথা বলো, বলতে 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 মিথ্যা কথাই সত্য হয়ে যাবে, মানুষ সেটাকেই সত্য বলে গ্রহণ করবে। কিন্তু আমি মনে করি বাংলাদেশের মানুষ সজ্জন মানুষ, সচেতন মানুষ, বাংলাদেশের মানুষ কোনোদিনই এইসব মিথ্যা কথাকে সত্য বলে গ্রহণ করবে না। কিন্তু চিন্তা হয় আমাদের প্রজন্মদের জন্য, আমাদের শিশু কিশোর, স্কুলে যারা যাতায়াত করে, স্কুলে যারা এইসব শেখে, যাদেরকে শেখানো হয় এই সমস্ত মিথ্যা তথ্য দিয়ে ইতিহাসকে বিকৃত করে করা হয়, এটার জন্য দুঃখ হয়। কিন্তু এটাও শেষ পর্যন্ত থাকবে না, টিকবে না। কারণ যেই একদলীয় শাসন ব্যবস্থা এখন দেশে চলছে, দেশের মানুষ এটা কখনো গ্রহণ করতে পারে না। এটা সময়ের ব্যাপার। আশা করি খুব শিগগির দিন ফিরে আসবে যেদিন সত্যের রাজনীতি ফিরে আসবে এবং যেদিন একটা সুষ্ঠু গণতান্ত্রিক একটা পরিবেশের মাধ্যমে
দেশের জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাবে এবং দেশে আইনের শাসন এবং দেশে একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতি ফিরে আসবে। ধন্যবাদ জনাব ব্যারিস্টার মওদুদ আহমেদ। আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই এই কারণে যে আজকে প্রাসঙ্গিক সংলাপে আপনার মুখ থেকে আমরা যে কথাগুলি দর্শক শ্রোতার কাছে তুলে ধরার চেষ্টা করেছিলাম, আপনি তার সবগুলি ইতিহাসের বিভিন্ন পাতা থেকে তুলে এনেছেন এবং প্রত্যেকটি বিষয়ের সূত্র আপনি উল্লেখ করেছেন। কখনো কখনো আপনি সেই সূত্রগুলির বই আপনি দর্শক শ্রোতাদেরকে তুলে ধরেছেন এবং বিভিন্ন সময় বিভিন্ন আদালতের কাগজের কপিও আপনি তুলে ধরেছেন। এটা দ্বারা একটা জিনিস প্রমাণিত হয়েছে যে আজকে ইতিহাস বিকৃতির যে ধারা চলেছে তার বিপরীতে যে ন্যারেটিভসটা আপনি দেওয়ার চেষ্টা করেছেন সেটা মূলত ইতিহাসে অবস্থান করছে। কেউ এটাকে চেপে রাখার চেষ্টা করছে, আপনাদের মতো মানুষরা ইতিহাসের সেই তথ্যগুলিকে আবার মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছেন। বিকৃতির প্রতিক্রিয়াতে বিকৃতি নয়, বিকৃতির প্রতিক্রিয়াতে সত্যকে উপস্থাপন করার এই যে পদক্ষেপ আপনার মুখ থেকে আমরা তুলে ধরার চেষ্টা করছি, আশা করি ধারাবাহিকভাবে আমরা এটা পারবো। আপনার সমস্ত বক্তব্যের মধ্যে বেরিয়ে এসেছে যে মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক হিসাবে শহীদ জিয়াউর রহমানের ভূমিকা বিভিন্ন বইয়ে কিভাবে বিস্তৃত করা হয়েছে ইতিমধ্যে, যা কখনোই আওয়ামী লীগ প্রতিবাদ করে নাই, এবং কিভাবে 15ই আগস্টে আওয়ামী লীগের নেতা খন্দকার মুশতাক আহমেদের নেতৃত্বে মার্শাল জারি করা, পার্লামেন্ট বাতিল করা, ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করা এবং সেই মুহূর্তের সমস্ত ক্ষমতাকে ভোগ করা, কিভাবে আওয়ামী লীগের খন্দকার মুশতাকের নির্দেশে কারাগারের মধ্যে ঢুকে আওয়ামী লীগের 4 নেতাকে হত্যা করা হয়েছে। আপনার মুখ থেকে বেরিয়ে এসেছে যে সেই হত্যাকারীদেরকে কিভাবে তারা সুযোগ দিয়েছে এবং পরিশেষে এই সমস্ত অপকর্মের প্রতিক্রিয়াতে কিভাবে 7ই নভেম্বরে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ জিয়াউর রহমান রাজনীতির পাদপীঠে আসতে বাধ্য হয়েছিলেন এবং কেমন একটা ক্লিন হ্যান্ড নিয়ে তিনি রাজনীতির ময়দানে এসেছিলেন। এবং তারপরে আপনাদের মতো বিজ্ঞ আইনজীবী এবং রাজনীতিবিদদের সহযোগিতা নিয়ে একের পর এক প্রোক্লেমেশন জারি করে একদলীয় শাসনের জাতাকল থেকে সংবিধানকে তুলে এনে গণতান্ত্রিক ধারা এবং বহুদলীয় গণতান্ত্রিক ধারা, সকল মতের স্বাধীনতা এবং সকল পত্রিকার একটা উন্মুক্ত পরিবেশ আপনারা তৈরি করেছেন। শহীদ জিয়ার নেতৃত্বে সেই সংগ্রামে এই জাতির জন্য আপনার অবদানও আমরা এই প্রসঙ্গে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আপনার বক্তব্যের মধ্যে বেরিয়ে এসেছে যে পরবর্তীকালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কিভাবে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া চলছিল, দ্বাদশ সংশোধনের একটি জাতীয় ঐক্যমত তৈরি হয়েছিল এবং কিভাবে সেদিন আপনার আওয়ামী লীগ এবং বিএনপি নানান রকম সমস্যার পরেও একটি ঐক্যমতের ভিত্তিতে ত্রয়োদশ সংশোধনের মধ্য দিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের জায়গা পেয়েছিল, যার মধ্য দিয়ে জাতি একটি ঐক্যের জায়গা তৈরি করতে পেরেছিল। এবং আপনি প্রমাণ করেছেন যে সেই দিনকার আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনের যে যুক্তিগুলি তুলে ধরেছিল আজ তার বিপরীতে দাঁড়িয়ে ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা করছে কেমন ভাবে, এবং পরিশেষে এই কাজগুলি করার জন্যই তারা কেমন করে শহীদ জিয়াউর রহমানের আত্মা, বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা এবং তারেক রহমানের সম্ভাবনাকেই তারা তাদের সবচেয়ে বড় শত্রু হিসেবে চিহ্নিত করেছে এবং সে কারণে ইতিহাসকে তারা বারবার বিকৃত করার চেষ্টা করছে, যা আপনার বক্তব্যের মধ্য দিয়ে আমরা পেলাম। আপনাকে আবারও ধন্যবাদ জানাই দর্শক শ্রোতাদের পক্ষ থেকে, এবং ভবিষ্যতেও ইতিহাসের এরকম যে কোনো প্রয়োজনে যখনই আমরা কোনো বিকৃতির উদ্যোগ দেখব তখন আপনার মতো ইতিহাস সিদ্ধ ব্যক্তিত্ব, আপনার মতো রাজনীতিবিদ, আপনার মতো আইনজীবী, আপনার মতো সংবিধান বিশেষজ্ঞ এবং রাজনীতি বিশ্লেষককে আমরা আমন্ত্রণ জানাবো। আবারও ধন্যবাদ জানাই। ধন্যবাদ দর্শক শ্রোতা।